মুভি শুরু হয় একটি হোটেল রুমে। রয় এবং লুকাস নামের দুই বন্ধু একটি ছেলে এলটনকে কোনো জায়গায় নিয়ে যাচ্ছিল। হোটেলের রুমে টিভি চালু আছে। নিউজ রিপোর্টার ঘোষণা করল যে এলটন নামের একটি ছেলেকে দুইজন লোক নিয়ে পালিয়ে যাচ্ছে এবং পুলিশের সন্দেহ যে তাদের কাছে বন্দুকও থাকতে পারে। রয় এবং লুকাস সঙ্গে সঙ্গে বুঝে গেল যে পরিস্থিতি বিপজ্জনক হয়ে যাচ্ছে। দুজন দ্রুত হোটেল ছেড়ে সেখান থেকে বের হয়ে গেল এবং নিজেদের যাত্রা এগিয়ে নিয়ে গেল। হোটেল রিসেপশনিস্ট টিভিতে দেখে তাদের চিনে ফেলল এবং পুলিশকে ফোন করে জানালো যে অপরাধীরা টেক্সাসের দিকে গেছে। পথে গাড়ি চালানোর সময় রয় এবং লুকাস রেডিওতে নিজেদের সম্পর্কে নিউজ শুনল। পুলিশ তাদের খুঁজছে। পুলিশকে বিভ্রান্ত করার জন্য দুজন সঙ্গে সঙ্গে রুট পরিবর্তন করে ফেলল। রাত হয়ে গেলে লুকাস গাড়ির হেডলাইট বন্ধ করে দিল এবং নাইট ভিশন গগলস পরে নিল। এলটনও গগলস পরে কমিক বুক পড়ছিল। লুকাস তাকে বলল যে ফ্ল্যাশ লাইট বন্ধ করে দাও, যাতে কেউ তাদের গাড়ি দেখতে না পায়। কয়েক ঘন্টা পর্যন্ত তারা কাউকে না জানিয়ে অনেক ছোট শহর পার হয়ে গেল। অনেকক্ষণ পরে রয় বলল যে একটু থামি। লুকাস আবার হেডলাইট চালু করল। সামনে রাস্তায় একটি গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। লুকাস খুব কষ্টে নিজের গাড়ি বাঁচাল, কিন্তু তখনই অন্যদিক থেকে আরেকটি গাড়ি এসে ধাক্কা মারল। দুর্ঘটনায় এক তরুণ ড্রাইভার আহত হয়ে গেল। লুকাস সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তাকে সাহায্য করতে গেল। তখনই সেখানে একটি পুলিশের গাড়ি এসে পৌঁছাল। পুলিশ অফিসার রয় এবং লুকাসকে সঙ্গে সঙ্গে চিনে ফেলল। এখন অফিসার দ্রুত স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু এর মধ্যেই লুকাস সঙ্গে সঙ্গে বন্দুক বের করে অফিসারকে পিছিয়ে যেতে বলল। তার সাথে থমাসও নিজের শর্টগান অফিসারের দিকে তাক করল। পুলিশ অফিসারও নিজের বন্দুক বের করার চেষ্টা করল, কিন্তু লুকাস আগে গুলি চালিয়ে দিল। সেই পুলিশ মাটিতে পড়ে গেল, কিন্তু সৌভাগ্যের বিষয় ছিল যে সে বুলেট প্রুফ ভেস্ট পরেছিল, তাই তার প্রাণ বেঁচে গেল। এদিকে রয় এবং লুকাস আবার পালিয়ে গেল। এদিকে টেক্সাসে পাস্টার কেলভিন নামের একজন মানুষ তার দুই লোককে এলটনকে খুঁজে বের করার জন্য পাঠাল। এরপরে পাস্টার তার কিছু অনুসারীর সামনে গেল এবং সেখানে কিছু নম্বর বলতে শুরু করল, যেন কোনো গোপন কোডেড মেসেজ। কিছুক্ষণের মধ্যেই এফবিআই টিম এজেন্ট মিলারের সাথে সেখানে পৌঁছাল এবং পাস্টরকে হেফাজতে নিয়ে নিল। তার অনুসারীদের একটি লোকাল হাই স্কুলে সরিয়ে দেওয়া হল। হাই স্কুলে পৌঁছানোর পরে এজেন্ট মিলার পল নামের একজন বিশেষজ্ঞকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল, যাতে সে পাস্টরের কাছ থেকে কথা বের করতে পারে। রুমে ঢুকেই পল পাস্টরকে জিজ্ঞেস করল যে বলা ওই নম্বরগুলোর মানে কি ছিল। পল হিসাব করল যে এই নম্বরগুলোর মধ্যে সরকারের কিছু গোপন কোডের তথ্য থাকতে পারে। পাস্টর বলল যে এগুলো নম্বর আমার নয়, সবকিছু একটি ছেলে এলটন থেকে শুরু হয়েছে। পাস্টর জানালো যে ছেলেটির কাছে অদ্ভুত ভুতুরে শক্তি রয়েছে। সে অনেক ভাষায় কথা বলতে পারে। রেডিও এবং স্যাটেলাইট থেকে পাঠানো মেসেজ সে মাঝপথেই শুনতে পায়। পাস্টর বলল যে যখন থেকে আমার এলটনের সাথে দেখা হয়েছে, আমি তার জ্ঞান ব্যবহার করে আমার ধর্মকে বড় করেছি, নিজের অনুসারী বাড়িয়েছি এবং ছেলেটিকে নিজের সন্তানের মতো দেখাশোনা করেছি। কিন্তু কয়েকদিন আগে রয় টমলিন, যে ছেলেটির আসল বাবা, তাকে সেখান থেকে নিয়ে গেছে। পাস্টরের জন্য ছেলেটিকে আবার পাওয়া খুব জরুরি, যাতে তার কাজ চলতে থাকে। অন্যদিকে রয় এবং লুকাস এলটনকে নিজেদের বন্ধু এলডনের বাড়িতে নিয়ে গেল। এলডন তাদের রাতে থাকতে দিল এবং বাড়ির সব জানালা দরজায় পর্দা লাগিয়ে দিল। এলডন আলোতে খুব বেশি সমস্যা অনুভব করে। এই কারণেই সে সব সময় বিশেষ ধরনের চশমা পরে এবং কখনোই সরাসরি রোদ ঠিকভাবে দেখে না। শেষ পর্যন্ত এলটন ঘুমিয়ে পড়ল এবং তার বাবাও বিশ্রাম নেওয়ার চেষ্টা করল। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন হঠাৎ বাড়ির ভিতরে ভূমিকম্পের মতো জোরালো কম্পন অনুভূত হল। রয় নিজের ছেলের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তার রুমের দিকে দৌড়ে গেল। রয়ের বন্ধু এলটন ছেলেটির সামনে বসেছিল এবং এলটনের চোখ থেকে বের হওয়া আলো সরাসরি তার উপর পড়ছিল। রয় দেরি না করে এলটনের মাথায় জোরে আঘাত করল এবং তারপর নিজের ছেলেকে জড়িয়ে ধরল, যার চোখে ব্যথা হচ্ছিল। এদিকে টেক্সাসে ডাক্তার পল কাল্টের লোকদের কাছে আরও বিস্তারিত জানতে চাইছিল। তারা জানালো যে এলটনের চোখ থেকে এক বিশেষ ধরনের শক্তি বের হয়। যখন সেই শক্তি কোনো মানুষকে ছুঁয়ে যায়, তখন সেই মানুষ অদ্ভুত ভিশন দেখতে পায়, যেগুলো বোঝানো খুব কঠিন। এক মহিলা জানালো যে আমি ঠিকভাবে বুঝতে পারিনি আমি কি দেখেছিলাম, কিন্তু সেই ছেলেটির কাছে থাকলে এক অদ্ভুত শান্তি অনুভব হতো। পল আবার জিজ্ঞেস করল যে মার্চ ৬ তারিখে কি ঘটতে যাচ্ছে, কারণ এই তারিখটি পাস্টারের বক্তব্যে বারবার আসছিল। মহিলা জানালো যে মার্চ ৬ তারিখের জাজমেন্ট ডে হবে এবং শুধু তারাই নিরাপদ থাকবে যারা এলটনের কাছে থাকবে। পলের এই কথা একটু অদ্ভুত লাগল, কিন্তু তবুও সে প্রশ্ন করা চালিয়ে গেল। ইন্টারভিউ শেষ হওয়ার পরে কিছু লোককে ছেড়ে দেওয়া হলো। এদের মধ্যে ডকি এবং লেভিও ছিল, যাদের পাস্টার এলটনকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল।
পরের সকাল এলটনের শরীরের অবস্থা ভালো হয়ে গেল। লুকাস সিদ্ধান্ত নিল যে তারা এলটনের ভ্যান ব্যবহার করবে, যাতে পুলিশের সন্দেহ না হয়। সবাই প্রস্তুত হওয়ার পরে রয় এলটনের সাথে কথা বলল যে তোমার ছেলেটির সামনে আসা উচিত ছিল না। তুমি কি দেখেছ পরিষ্কারভাবে বলো। এলটন শুধু এতটাই বলল যে সে নিজেকে থামাতে পারেনি, কিন্তু রয় এর জবাবে বলল যে আমি কোনো ঝুঁকি নিতে পারি না। এর সাথে সাথেই সে নিজের বন্দুক বের করল। কয়েক ঘন্টা পরে তিনজন আবার যাত্রা শুরু করল। ড্রাইভের এই সময় এলটন সুপারম্যানের কমিক্স পড়ে সময় কাটাচ্ছিল। রয়ের সুপারহিরোদের গল্প বিশেষ পছন্দ ছিল না, কিন্তু এলটন এখন সুপারম্যানের বড় ভক্ত হয়ে গেছে। তার গল্পটি খুব ভালো লেগেছিল, যে সুপারম্যান অন্য গ্রহ থেকে এসেছিল এবং সূর্যের কারণে খুব শক্তিশালী হয়ে উঠেছিল। কমিক্স পড়তে পড়তে এলটন হঠাৎ একটি অজানা ভাষায় কথা বলতে শুরু করল। রয় বুঝে গেল যে হয়তো সে রেডিও সিগন্যাল ধরছে। লুকাস সঙ্গে সঙ্গে রেডিও স্টেশন পরিবর্তন করল এবং একই মেসেজ শোনা গেল যা এলটন বলছিল। এতে লুকাস ছেলেটির শক্তি দেখে আরও বেশি অবাক হয়ে গেল। যাত্রা চলতে থাকল যতক্ষণ না তারা একটি গ্যাস স্টেশনে পেট্রোল ভরতে থামল। এখান থেকে গল্প একটি অদ্ভুত দিকে এগোতে শুরু করল। গ্যাস স্টেশনে থামার পর রয় একটি পাবলিক ফোন ব্যবহার করল এবং নিজের প্রথম স্ত্রী সারাকে ফোন করল। সে তার কাছে সাহায্য চাইল, কারণ পরিস্থিতি এখন খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এদিকে এলটন চুপচাপ গাড়ি থেকে নেমে আকাশের দিকে তাকাতে লাগল। তখন একটি মহিলা তার কাছে এসে জিজ্ঞেস করল, বেটা, তুমি একা তো নও? রয় যেই দেখল এলটন গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সে সঙ্গে সঙ্গে দৌড়ে তার কাছে পৌঁছাল। সে মহিলাকে বলল, এটি আমার ছেলে, হয়তো এখনই গাড়ি থেকে নেমেছে। এখন রয় এলটনকে একটু বকল যে না বলে গাড়ি থেকে কেন নেমেছিলে। এলটন ধীরে করে সরি বলল, কিন্তু কিছুক্ষণ পরই আকাশে অদ্ভুত নড়াচড়া দেখা যেতে লাগল। উপর থেকে কোনো কিছুর জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়া শুরু হল। পরিস্থিতি বিপজ্জনক হয়ে গেল। রয় সঙ্গে সঙ্গে লুকাসকে বলল, দ্রুত এখান থেকে বের হতে হবে। তিনজন দেরি না করে সেখান থেকে ভ্যান নিয়ে সরাসরি সারার বাড়ির দিকে রওনা দিল। এমন লাগছিল যে যা কিছু হয়েছে তা এলটন নিজের শক্তি দিয়ে করেছে। কিন্তু এলটন এখনও নিজের শক্তিগুলো ঠিকভাবে নিয়ন্ত্রণ করা জানে না। এর প্রভাব তার শরীরেও পড়ে, কারণ কিছুক্ষণের মধ্যেই তার নাক ও কান থেকে রক্ত বের হতে শুরু করল। রয় খুব চিন্তায় পড়ে গেল এবং নিজের ছেলেকে সাহায্য করার পুরো চেষ্টা করল। যাই হোক, কিছুক্ষণ পরে তিনজন সারার বাড়িতে পৌঁছাল। সারা নিজের ছেলেকে এতদিন পরে দেখে খুব খুশি হল। যখন ছোটবেলায় এলটনের শক্তি বাড়তে শুরু করেছিল, তখন সারা ভয়ে সেখান থেকে চলে গিয়েছিল। সে বুঝতে পারছিল না সে কেমন শিশুকে জন্ম দিয়েছে। সেই সিদ্ধান্তের অপরাধবোধ আজও তার ভিতরে রয়েছে। এখন সে সিদ্ধান্ত নিল যে সে রয় ও লুকাসে সাহায্য করবে এবং এলটনের খেয়াল রাখবে। যখন এলটন রুমে ঘুমিয়ে পড়ল, তখন সারা তার অবস্থা একটু অদ্ভুত মনে করল। সে রয়কে জিজ্ঞেস করল তারা আসলে কোথায় যাচ্ছে। রয় বলল, কিছুদিন আগে এলটন তাকে কিছু কোঅর্ডিনেট দেখিয়েছিল, একটি নির্দিষ্ট জায়গার। সেই জায়গায় তাদের 6 মার্চ পৌঁছানো খুব জরুরি। রয় জানে না সেখানে কি ঘটবে, কিন্তু সে এতটুকু জানে যে সত্য সেখানে গিয়েই জানা যাবে। সমস্যা ছিল যে 6 মার্চ আসতে এখন মাত্র 3 দিন বাকি। রয় সিদ্ধান্ত নিল আজ রাতে তারা সারার বাড়িতেই থাকবে, তারপর আগামীকাল সামনে পথের জন্য বের হবে। কিন্তু রয় ও লুকাস জানে না যে ডুয়াক ও লেভি এখনও তাদের অনুসরণ করছে। দুজনের কাছেই অস্ত্র ছিল এবং তারা ছেলেটিকে খুঁজে পেতে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত ছিল। প্রথমে তারা সারার মায়ের বাড়িতে গেল, কারণ তাদের মনে হচ্ছিল তিনি জানেন এলটন কোথায় গেছে। সেখান থেকে সঠিক লোকেশন না পেয়ে তারা এলডনের বাড়িতে পৌঁছাল। এলডনকে রয় জরুরি মুহূর্তে সেখানে রেখে গিয়েছিল। গুন্ডাদের চাপে এলডন বলে দিল যে রয় তার ভ্যান নিয়ে ছেলেটিকে নিয়ে গেছে। ডুয়াক ও লেভি সঙ্গে সঙ্গে তাদের পিছু নিতে বেরিয়ে গেল। অন্যদিকে এজেন্ট মিলার ও ডাক্তার পলও সেই গ্যাস স্টেশনে পৌঁছাল, যা এখন খুব খারাপ অবস্থায় ছিল। তদন্তের সময় একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে এলো। জানা গেল যে ধ্বংসাবশেষ আকাশ থেকে পড়েছে তা একটি আমেরিকান স্যাটেলাইটের টুকরো ছিল। এতে পরিষ্কার হয়ে গেল যে এলটনের শক্তি স্বাভাবিক নয়, বরং অনেক বেশি শক্তিশালী ও বিপজ্জনক। এখন সরকার এই কেসটিকে আরও বেশি গুরুত্বের সাথে নিতে শুরু করল। এজেন্ট মিলার সিদ্ধান্ত নিল ডাক্তার পলকে কেসের স্পেশালিস্ট বানানো হবে, যাতে সে ছেলেটিকে ট্র্যাক করার উপায় খুঁজে বের করতে পারে। এখন পল জানালো যখন ছেলেটি নিজের শক্তি ব্যবহার করেছিল তখন সেখানে কোনো রেডিয়েশন পাওয়া যায়নি, কিন্তু তাপমাত্রা অবশ্যই বেড়ে গিয়েছিল। অর্থাৎ সে ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়বে।
এরপর পল একটি পরিকল্পনা বানাল। সে বলল একটি ড্রোনের ব্যবস্থা করা হোক। পরের বার এলটন যখন নিজের শক্তি ব্যবহার করবে তখন হিট ম্যাপের সাহায্যে তাকে ধরা যাবে। এতে তার লোকেশন খুঁজে বের করা সহজ হবে। এদিকে সারার বাড়িতে এলটন এখনও রুমে ঘুমাচ্ছিল। সারা বাইরে এসে দেখল লুকাস পরবর্তী যাত্রার জন্য আরেকটি গাড়ি প্রস্তুত করছে। গাড়ি প্রস্তুত হওয়ার পর ৩ জন রাত হওয়ার অপেক্ষা করল এবং তারপর চুপচাপ রাস্তায় বেরিয়ে পড়ল এলটনকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। ড্রাইভের সময় সারা এলটনকে জিজ্ঞেস করল, গ্যাস স্টেশনে যে স্যাটেলাইট পড়েছিল সেটা কি তুমি ফেলেছিলে? এলটন সরাসরি উত্তর দিল, হ্যাঁ। সে জানাল সরকার স্যাটেলাইট ব্যবহার করছিল আমাদের খুঁজে বের করার জন্য। এটা শুনে সারা, রয় ও লুকাস ৩ জনই খুব অবাক হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর গাড়ির ভিতরে এলটন হঠাৎ দুর্বল অনুভব করতে শুরু করল। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। রয় সঙ্গে সঙ্গে লুকাসকে গাড়ি পাশে থামাতে বলল। সারা তাকে শান্ত করার চেষ্টা করতে লাগল। তাকে শান্ত করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এলটন নিজের হাত দিয়ে একটি অদ্ভুত ইশারা করতে লাগল, যেন বাতাসে কিছু পড়ার চেষ্টা করছে। তার চোখ থেকে হঠাৎ খুব তীব্র আলো বের হল, যার পরে রয়, লুকাস এবং সারা কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হয়ে গেল। এলটন গাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। এখনও তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সারা সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে সাহায্য করতে লাগল। লুকাস বলল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু রয় অস্বীকার করল, কারণ হাসপাতালে নিলে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। এই নিয়ে রয় ও লুকাস নিজেদের মধ্যে তর্ক করতে লাগল। তখন এলটন মাঝখানে কথা বলে বলল যে এখন এখান থেকে বের হওয়া খুব জরুরি, তারা আসছে। সারা জিজ্ঞেস করল, কে আসছে বাবা? এলটন আকাশের দিকে ইশারা করল। মেঘের মাঝে একটু আলো দেখা যাচ্ছিল। সময় নষ্ট না করে এলটন পরিকল্পনা বলল। সে লুকাস ও সারাকে বলল, আপনারা দূরে কোথাও গিয়ে লুকিয়ে পড়ুন। রয় তাকে নিজের কোলে তুলে নিয়ে কাছের জঙ্গলের দিকে হাঁটতে লাগল। এদিকে লুকাস ও সারা কাছেই একটি হোটেল খুঁজে পেল, যেখানে তারা নিরাপদে রাত কাটাতে পারে। শীঘ্রই রয় ও এলটন একটি গুহায় পৌঁছে গেল। তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। গুহার ভিতরে এলটন রয়কে বলল, সকাল পর্যন্ত অপেক্ষা করা জরুরি। তারপর সে একটি আলাদা কথা বলল। প্রথমবার সে বলল, আমি সূর্যকে দেখতে চাই। রয় সঙ্গে সঙ্গে নিষেধ করল, কারণ তার মনে হচ্ছিল সূর্যের আলো এলটনের জন্য প্রাণঘাতী হতে পারে। কিন্তু এলটন জিদ করল যে এটা করা জরুরি। তারা রাত সেখানেই কাটাল, কিন্তু সূর্য উঠতে শুরু করতেই এলটন রয়কে বলল, আমাকে বাইরে নিয়ে চলো। রয় একটু ভীত ছিল, কিন্তু তবুও নিজের ছেলেকে বাইরে নিয়ে গেল। সূর্যের আলো এলটনের উপর পড়তেই তার শরীর জ্বলজ্বল করতে লাগল। প্রথমে তার চোখে তীব্র ব্যথা শুরু হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর ঠিক সুপারম্যানের কমিক্সের মতো সূর্যের আলো তাকে দুর্বল নয়, বরং শক্তিশালী করে দিল। তার শরীরে জমে থাকা শক্তি হঠাৎ বাইরে বের হতে লাগল এবং একটি খুব শক্তিশালী ফোর্স ফিল পুরো এলাকার চারপাশে ছড়িয়ে পড়ল। এদিকে হোটেলে লুকাস ও সারা জানালা ও দরজা বন্ধ করে অপেক্ষা করছিল। দুজনেই চিন্তায় আশা করছিল যে রয় ও এলটন নিরাপদে ফিরে আসবে। কিছুক্ষণ পরে দরজায় নক হল। দরজা খুলতেই সামনে সেই দুজন দাঁড়িয়েছিল। এখন এলটন সম্পূর্ণ স্বাভাবিক লাগছিল। এলটন শান্তভাবে বুঝিয়ে বলল যে সূর্যের আলোর কারণে তার শক্তি ফিরে এসেছে এবং এখন সে অবশেষে বুঝতে পেরেছে সে কে। তারপর সে আরেকটি অবাক করা সত্য বলল। সে জানাল, আমাদের ইউনিভার্সের সমান্তরালে আরেকটি পৃথিবী বিদ্যমান, আরেকটি ডাইমেনশন, যেখানে আলো দিয়ে তৈরি জীব বাস করে। রয়ও বলল যে যখন এলটন নিজের শক্তি বের করে ফোর্স ফিল্ড তৈরি করেছিল, তখন সে নিজে সেই জীবগুলোকে দেখেছিল। তার মতে সেই ফোর্স ফিল্ড একটি পোর্টাল খুলতে পারে, যা অন্য পৃথিবীতে যাওয়ার পথ হবে। কিন্তু এলটন সেই পৃথিবীতে তখনই যেতে পারবে যখন সে সঠিক কোঅর্ডিনেটসে এই দরজা খুলবে। তাই ৬ তারিখে সেখানে পৌঁছানো এখন আরও জরুরি। এটা শুনে লুকাস বলল, আমি তোমাদের পূর্ণ সাহায্য করব। কিন্তু সারার মনে দুশ্চিন্তা বাড়তে লাগল। সে ভাবছিল আবার নিজের ছেলের থেকে দূরে হয়ে যাবে। তবুও থাকার সময় ছিল না। ৩ জন আবার দ্রুত রাস্তায় বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তারা হোটেল থেকে বের হওয়ার সাথে সাথেই হঠাৎ লুকাসের উপর কেউ শর্ট গান দিয়ে আক্রমণ করল। এরা ছিল ডোকি ও লেভি। তারা সরাসরি বলল, ছেলেটিকে আমাদের হাতে তুলে দাও। রয় নিজের বন্দুক বের করে সঙ্গে সঙ্গে ডোকিকে গুলি করল, কিন্তু তবুও সে থামল না। লেভিও পেছন থেকে এসে নিজের বন্ধুকে সাহায্য করল। দুজন মিলে রয় ও লুকাসকে মাটিতে ফেলে দিল এবং তাদের হাত বেঁধে দিল। এরপর লেভি হোটেল রুমের ভিতরে ঢুকে গেল। ভিতরে সারা নিজের ছেলেকে নিয়ে বাথরুমে লুকানোর চেষ্টা করছিল। তখন হঠাৎ এলটনের চোখ জ্বলতে শুরু করল, কিন্তু লেভি দ্রুত একটি কাপড় তার মুখের উপর চাপা দিল এবং সারাকে বাথরুমের পাইপের সাথে বেঁধে দিল। তারপর লেভি ও ডোকি এলটনকে নিয়ে সেখান থেকে বের হয়ে গেল।
সারা নিজের পুরো শক্তি দিয়ে নিজেকে মুক্ত করল। বাইরে এসে সে রয়ের হাত খুলতে সাহায্য করল। তখন জানা গেল লুকাস আসলে বেঁচে গিয়েছিল, কারণ সে কাপড়ের নিচে বুলেপ্রুফ ভেস্ট পরেছিল। এখন তিনজন দ্রুত গাড়িতে উঠে গুন্ডাদের পিছু নিতে বের হয়ে গেল। রয় পুরো গতিতে রাস্তা ধরে গাড়ি চালাচ্ছিল, কিন্তু কিছুদূর গিয়ে তারা একটি মিলিটারি রোড ব্লক দেখতে পেল। সৈন্যরা তাকে লাইনে দাঁড়ানোর আদেশ দিল। কারো সন্দেহ না হওয়ার জন্য রয় চুপচাপ অন্য গাড়িগুলোর সাথে ধীরে ধীরে এগোতে লাগল। একটু সামনে গিয়ে তারা সেই পিকআপ ট্রাকটি পেল যেটিতে ডোকি ও লেভি এলটনকে নিয়ে গিয়েছিল, কিন্তু ট্রাকটি পুরো খালি ছিল। জানালায় রক্তের দাগ দেখা যাচ্ছিল এবং এলটনের কোনো চিহ্ন ছিল না। এটি দেখে রয় ও সারা দুজনেই খুব ভয় পেয়ে গেল। তাদের মনে হল কিছু খুব খারাপ হয়েছে। তবুও তারা মিলিটারি রোড ব্লক পার হয়ে এগিয়ে যেতে থাকল। রাত হলে সারা রয়ের ক্ষত পরিষ্কার করল এবং তার যত্ন নিতে লাগল। লুকাসের বিশ্বাস ছিল যে কর্তৃপক্ষ এলটনকে ধরে ফেলেছে। সে বলল, আমাদের জানতে হবে এলটনকে কোথায় রাখা হয়েছে। কিন্তু রয় ভেঙে পড়েছিল। সে নিজেকেই দোষ দিচ্ছিল যে নিজের ছেলেকে রক্ষা করতে পারেনি। যাই হোক, শীঘ্রই জানা গেল এলটনকে এফবিআই ধরে ফেলেছে এবং তাকে এই মুহূর্তে একটি সিক্রেট ল্যাবে রাখা হয়েছে। সেখানে একটি স্পেশাল টিম তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছিল। এলটনকে একটি রুমে বসানো হয়েছিল যেখানে একটি কম্পিউটার সব সিগন্যাল মনিটর করছিল। জিজ্ঞাসাবাদের মাঝে খুব শীঘ্রই পলও সেই রুমে এসে গেল। এখন এলটন সরাসরি বলল যে আমি অন্য কারো সাথে কথা বলতে চাই না, শুধু পলের সাথেই কথা বলাও। এটা শুনে পল অবাক হয়ে গেল যে এই ছেলেটি আমাকে কিভাবে চেনে। টিম সিদ্ধান্ত নিল দুজনকে একটি রুমে একা রেখে দেওয়া হবে, যাতে ছেলেটি স্বাচ্ছন্দ্যে সব কথা বলতে পারে। সবাই রুম থেকে বের হতেই এলটন চুপচাপ নিজের শক্তি ব্যবহার করতে শুরু করল। সে সিকিউরিটি ক্যামেরাগুলোকে হ্যাক করে ফেলল। ক্যামেরাগুলো শুধু এটুকুই দেখাচ্ছিল যে এলটন রুমে শান্তভাবে বসে আছে, কিন্তু সে দাঁড়িয়েছিল। রুমের ভিতরেও এলটন দরজার লক অ্যাক্টিভেট করে দিল, যাতে পল ছাড়া আর কেউ ভিতরে ঢুকতে না পারে। তারপর সে পলকে বলল, একটু কাছে আসুন। পল এই ছেলেটিকে দেখে কিছুটা নার্ভাস অনুভব করছিল। তার ভয় হচ্ছিল যদি সে তার উপর আক্রমণ করে। তবুও সে ধীরে ধীরে এলটনের দিকে এগিয়ে গেল। কাছে এসে পল সরাসরি একটি প্রশ্ন করল, তুমি কি কোনো ধরনের অস্ত্র, নাকি এমন কোনো রক্ষক যে পৃথিবীকে বাঁচাতে এসেছে? এলটন শান্তভাবে উত্তর দিল যে না, আমি না কোনো অস্ত্র, না কোনো রক্ষক। সে আসলে অন্য এক পৃথিবী থেকে আসা একটি ছেলে এবং তাকে যত দ্রুত সম্ভব নিজের পৃথিবীতে ফিরে যাওয়া প্রয়োজন। নিজের কথা প্রমাণ করার জন্য এলটন আবার নিজের চোখ থেকে আলো বের করতে শুরু করল। পুরো রুম আলোতে ভরে গেল। সেই মুহূর্তে পল একটি ভিশন দেখতে পেল এবং তার পরিষ্কার হয়ে গেল যে এলটন সত্য বলছে। অন্যদিকে রয় হতাশ হয়ে রাস্তায় ঘুরছিল। সে বিভ্রান্ত ছিল যে এখন পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। তখন তার পাশের পাবলিক ফোনে একটি কল এলো। রয় কলটি ধরল। অন্য পাশ থেকে পল কথা বলছিল। পল জানাল এলটন তার সাথে নিরাপদে আছে এবং সে তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে আনবে। পল আরও জানাল যে সে এলটনের মেসেজ ডিকোড করে ফেলেছে। সে সঠিক লোকেশন খুঁজে বের করেছে যেখানে এলটনকে আগামীকাল পর্যন্ত পৌঁছাতে হবে। এদিকে পার্কিং লটে এলটন একটি গাড়ি লক্ষ্য করল। নিজের শক্তি ব্যবহার করে সে দরজা খুলে দিল এবং গাড়িটিও স্টার্ট করে দিল। এসব দেখে পল পুরোপুরি অবাক হয়ে গেল। এদিকে এজেন্ট মিলার ও বাকি এফবিআই টিম বেসের ভিতরে এলটনকে খুঁজছিল। এলটন আগেই নিজের শক্তি ব্যবহার করে পুরো বেসের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল। জেনারেটর আবার চালু হতেই দ্রুত সৈন্যরা এলটন ও পলের পেছনে পাঠানো হল। অথরিটিজ সন্দেহ করল যে হয়তো পলকেও এলটন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। পরের সকাল 6 মার্চ সেই দিন এসে গেল। রয়, লুকাস ও সারা লোকেশনে পৌঁছাল। সেখানে তারা এলটনকে পেল এবং তার সাথে পলও ছিল। পল সঙ্গে সঙ্গে সতর্ক করল যে আর্মি ইতিমধ্যেই জেনে গেছে তারা কোথায় যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো এলাকা মিলিটারি রোড ব্লক দিয়ে বন্ধ হয়ে যাবে। কিন্তু এলটন আত্মবিশ্বাসের সাথে বলল, আমরা পার হয়ে যাব, চিন্তা করো না। এখন গ্রুপ সিদ্ধান্ত নিল যে যাই করতে হোক ছেলেটিকে সেখানে পৌঁছতেই হবে। তখন পল বলল সেও তাদের সাথে সামনে যেতে চায়, যাতে এলটনকে সেখানে পৌঁছতে সাহায্য করতে পারে। কিন্তু রয় রাজি হল না। সে পলকে ধন্যবাদ জানাল, কিন্তু বলল অযথা বিপদে কেন পড়বে। গ্রুপ যখন সেখান থেকে বের হতে লাগল, পল লক্ষ্য করল লুকাস একজন পুলিশ অফিসার। তার পকেটে হাতকড়া দেখে পলের মাথায় একটি আইডিয়া এলো।
সে লুকাসকে বলল, হাতকড়া আমাকে দাও, যাতে আমি অভিনয় করতে পারি যে ছেলেটি আমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে গ্রেপ্তার করেছে। এতে কেউ তার ওপর সন্দেহ করবে না। লুকাস সাহায্য করতে রাজি হয়ে গেল। সে হাতকড়া পলকে দিয়ে দিল। পল নিজের হাত পিছনে বেঁধে নিয়ে সেখানেই দাঁড়িয়ে আর্মির অপেক্ষা করতে লাগল। এরপর রয়, সারা, লুকাস ও এলটন নিজেদের চূড়ান্ত লোকেশনের দিকে রওনা হল। কিন্তু তার আগে তারা শেষবারের মতো একটি ফিল্ডে থামল, যা একটি পুরনো হাইওয়ের পাশে ছিল। সেখানে রয় সুরক্ষার জন্য এলটন ও সারাকে প্রোটেক্টিভ ভেস্ট পরিয়ে দিল। পরিবার আলাদা হতে চলেছিল, তাই সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল। তিনজন একে অপরকে জড়িয়ে ধরল, যেন শেষবার বিদায় জানাচ্ছে। কিছুক্ষণ পরে রয় লুকাসের কাছে গিয়ে বলল, সে ইতিমধ্যেই অনেক সাহায্য করেছে, এখন চাইলে এখান থেকেই ফিরে যেতে পারে। কিন্তু লুকাস অস্বীকার করল। সে স্পষ্ট বলল, আমি শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকব। এরপর চারজন আবার রাস্তায় বেরিয়ে পড়ল। গাড়ি চালানোর সময় এলটন বলল যে যেই জায়গায় তাকে পৌঁছতে হবে সেটা এখন আর খুব দূরে নয়। কিন্তু পল যেমন সতর্ক করেছিল, সামনে একটি মিলিটারি রোড ব্লক ছিল। অস্ত্রধারী সৈন্যরা পুরো রাস্তা বন্ধ করে দাঁড়িয়েছিল। তবুও রয় থামল না। তখন এলটন বলল যে সে আর্মি হেডকোয়ার্টার থেকে আসা কমান্ড শুনে ফেলেছে। আদেশ অনুযায়ী সৈন্যরা ততক্ষণ পর্যন্ত গুলি চালাবে যতক্ষণ না সন্দেহভাজন আগে আক্রমণ করে। এটা শুনে রয় ও লুকাস সঙ্গে সঙ্গে নিজেদের বন্দুক নিচে নামিয়ে দিল। তারপর রয় পূর্ণ গতিতে গাড়ি রোড ব্লকের দিকে চালাতে লাগল। সৈন্যরা বিভ্রান্ত হয়ে গেল। আদেশের কারণে তারা গুলি চালাতে পারল না। তাদের সরে দাঁড়াতে হলো এবং গাড়ি সরাসরি রোড ব্লক পার হয়ে গেল। গ্রুপ রোড ব্লক পার হয়ে গেলেও রাস্তার তার গাড়ির টায়ার ফুটো করে দিল। এখন গাড়ি আর এগোতে পারবে না। তবুও এলটন শান্তভাবে বলল, লোকেশন এখন খুব কাছেই। সে সঙ্গে সঙ্গে নিজের মা সারার হাত ধরে ফিল্ডের দিকে দৌড়াতে লাগল। এদিকে রয় ও লুকাস ইচ্ছাকৃতভাবে রাস্তার দিকেই এগোতে থাকল, যাতে সৈন্যদের দৃষ্টি তাদের দিকে থাকে। তাদের এই বিভ্রান্তির কারণে এলটন ও সারা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল। দুজন দৌড়াতে দৌড়াতে অবশেষে সেই সঠিক লোকেশনে পৌঁছে গেল। এখন এলটন একাই সেই জায়গার দিকে এগিয়ে গেল যেখানে তাকে পৌঁছতে হবে। যেমনই সে সূর্যের আলোয়ের সরাসরি সংস্পর্শে এলো, তার শরীর থেকে সেই শক্তিশালী এনার্জি ফিল্ড বের হতে শুরু করল। ধীরে ধীরে সেই এনার্জি পুরো এলাকায় ছড়িয়ে পড়তে লাগল। ওদিকে রয় এবং লুকাস রাস্তায় সৈন্যদের থেকে বাঁচার চেষ্টা করছিল। মিলিটারি তাদের একদম পিছনে ছিল। দৌড়ঝাঁপের মাঝে হঠাৎ দুজন দেখল যে সেই বিশাল এনার্জি ফিল্ড চারপাশের পুরো জায়গায় ছড়িয়ে গেছে। এনার্জি ফিল্ডের ভিতরে আরেকটি চমকে দেওয়া জিনিস দেখা গেল। চারদিকে বড় বড় স্ট্রাকচার দেখা যাচ্ছিল, যেন কোনো লুকানো পৃথিবী হঠাৎ সামনে চলে এসেছে। এটাই ছিল সেই পৃথিবী যেখান থেকে এলটন এসেছিল। এই এনার্জির মাঝখানে এলটনের সামনে একটি বিশাল সিঁড়ি এসে গেল, যা সরাসরি তার পৃথিবীর দিকে যাচ্ছিল। রয় এবং লুকস দূর থেকে এসব দেখে অবাক হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তেই তাদের গাড়ির সামনের টায়ার বসে গেল এবং গাড়ি রাস্তায় উল্টে গেল। ভাগ্যক্রমে তারা দুজনই নিরাপদে বেঁচে গেল। সৈন্যরাও তাদের চারপাশে এসে গেল এবং এসব দেখে হতবাক হয়েছিল। এদিকে এলটন এবং সারার সামনে আলো দিয়ে তৈরি কিছু অদ্ভুত ক্রিয়েচার এলো। সেই ক্রিয়েচারগুলো এলটনকে নিজেদের কাছে ডাকছিল। যাওয়ার আগে শেষবার এলটন নিজের মায়ের দিকে তাকাল। তার মুখে হালকা একটি হাসি ছিল, যেন সে বলছে সব ঠিক হয়ে যাবে। এখন এনার্জি ফিল্ড ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এবং এলটন সেই আলোর জীবদের সাথে তাদের পৃথিবীতে চলে গেল। সারা কেঁদে ফেলল, কিন্তু ভেতর থেকে সে জানত তার ছেলে একটি ভালো জায়গায় আছে। এখানে তাকে ধরে এক্সপেরিমেন্ট করা হতো তার উপর। ওদিকে রয় এবং লুকাসকে অথরিটিজ গাড়ি থেকে বের করে নিজেদের সাথে নিয়ে গেল। তবুও দুজনের মুখে অদ্ভুত এক শান্তি ছিল, কারণ তারা এলটনকে তার জায়গায় পৌঁছে দিয়েছে। পরে লুকসকে ইন্টারোগেশনের জন্য আনা হলো। একজন ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করল যে এলটন এবং সারা কোথায় গেছে। লুকাস সরাসরি বলল যে আমি কিছুই জানি না, শুধু এতটুকু জানি যে এলটন এখন তোমাদের নাগালের অনেক বাইরে। ডিটেকটিভ তার উত্তরে সন্তুষ্ট ছিল না। এখন পলকে ইন্টারোগেশন চালিয়ে যাওয়ার জন্য ডাকা হলো। পল প্রোটোকল অনুসরণ করে প্রশ্ন করা শুরু করল, কিন্তু পল এবং লুকাস দুজনেই জানত যে এলটন এখন নিরাপদ। অন্যদিকে সারা অথরিটিস থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিল। সে একটি হোটেলে ছিল এবং এত কঠিন যাত্রার পরে তার মুখে হালকা হাসি ছিল। তার খুশি ছিল যে শেষ মুহূর্তে সে নিজের ছেলের সাথে ছিল। রয় এবং লুকাসকে পুরো জিজ্ঞাসাবাদ করার পরও যখন বিশেষ কিছু জানা গেল না, তখন শেষ পর্যন্ত দুজনকে ছেড়ে দেওয়া হলো। একদিন রয় বাইরে এসে আকাশের দিকে তাকালো, তখন সে ঝলমলে আলো দেখতে পেল, যা তাকে তার ছেলের কথা মনে করিয়ে দিল। মাত্র 1 সেকেন্ডের জন্য রয়ের চোখ থেকেও হালকা আলো বের হল, একদম এলটনের এনার্জির মতো।
এর মানে হয়তো এটা যে রয়ও হয়তো সেই অজানা পৃথিবীর সাথে যুক্ত যেখানে এলটন থাকে, এবং এখন হয়তো ভবিষ্যতে কখনো বাবা ছেলে আবার একে অপরের সাথে দেখা করবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।